প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের ফিনান্স অংশ থেকে প্রথম অধ্যায়ের পর্ব 1-এর আলোচনা নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করব আমাদের অর্থায়নের ধারণা এবং অর্থায়নের ক্রমবিকাশ নিয়ে, এবং এই টপিক থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়েই থাকছে এই পর্বের আলোচনা। প্রথমেই বলে রাখি, অর্থায়ন এবং অর্থায়নের ক্রমোন্নয়ের ধারা এই টপিকটা আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক। মোস্ট ইম্পর্টেন্টলি অর্থায়নের ক্রমোন্নয়ের ধারণা থেকেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম বহু নির্বাচনী প্রশ্ন চলে আসে। তাহলে এখান থেকে আমরা কি প্রশ্ন পড়তে পারি বা কি প্রশ্ন আমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা একটু আমরা এখন দেখে নেব। তো আজকে আমরা প্রথমে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যুক্তরাষ্ট্রে কোন দশকে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চরম মন্দা শুরু হয়? যুক্তরাষ্ট্রে কোন দশকে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চরম মন্দা শুরু হয়? এখানে মন্দা বলতে বোঝানো হয়েছে খারাপ অবস্থাকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে কোন সময়ে খুবই খারাপ একটা অবস্থা চলছিল। এটা চলছিল 1930-এর দশকে, কারণ 1930-এর দশকে বিভিন্ন ধরনের ক্রাইসিস দেখা দেয় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কম্পিউটার অধ্যায়ের সূচনা হয় কোন দশকে? কম্পিউটার অধ্যায়ের সূচনা বলতে বোঝানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কখন থেকে কম্পিউটার ব্যবহার করা শুরু করি। ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার করা শুরু হয় 1970-এর দশক থেকে। তারপর চলে যাচ্ছি 3 নং প্রশ্নে, যুক্তরাষ্ট্রকে কিসের চারণভূমি বলা হয়? যুক্তরাষ্ট্রকে সাধারণত অর্থায়নের চারণভূমি বলা হয়। চারণভূমি বলতে বোঝানো হয় যেখান থেকে সাধারণত বিস্তার লাভ করে। যুক্তরাষ্ট্র থেকেই অর্থায়নটা বিস্তার লাভ করেছিল। তারপর 4 নং প্রশ্ন, কোন শতাব্দীতে ফিন্যান্স আর্থিক বিবরণীর বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল? ফিন্যান্স আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল অষ্টাদশ শতাব্দীতে বা অষ্টাদশ শতাব্দী থেকে। এরপর চলে যাচ্ছি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে WTO। এই WTO বলতে বোঝানো হয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অথবা বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থাকেই কিন্তু ইংরেজিতে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপর 6 নং প্রশ্ন, অর্থায়নের বিকাশের চারণভূমি কোনটি? অর্থায়ন বিকাশের চারণভূমি হলো যুক্তরাষ্ট্র। অবশ্যই আমরা একটু খেয়াল করব, যুক্তরাষ্ট্র হবে, অর্থাৎ আমেরিকাকে বোঝানো হয়েছে, যুক্তরাজ্য নয়। যুক্তরাজ্য বলতে ইংল্যান্ডকে বোঝানো হয়। সো এখানে আমাদের প্রশ্নের অ্যান্সারটা হবে যুক্তরাষ্ট্র। 7 নং প্রশ্ন, কখন যুক্তরাষ্ট্রের চরম মন্দাবস্থা শুরু হয়? আমরা কিন্তু একদম প্রশ্নের শুরুতেই দেখেছি যুক্তরাষ্ট্রে চরম মন্দা চলছিল 30-এর দশকে। 30-এর দশকে। 8 নং প্রশ্ন, ব্যবসায়ের মূল চালিকা শক্তি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তুমি যদি চালিয়ে রাখতে চাও, তাহলে এক্ষেত্রে প্রধান যে বিষয়বস্তু সেটাই হচ্ছে অর্থায়ন, অর্থাৎ অর্থ। এই অর্থটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূল চালিকা শক্তি। তারপর 9 নং প্রশ্ন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয় কত সালে? একত্রীকরণের প্রবণতা শুরু হয়েছিল 1930-এর দশকে, এবং এই একত্রীকরণের জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়। 10 নং প্রশ্ন, 1990-এর দশকে কোনটি ঘটে? এটা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1990-এর দশকে অর্থায়ন আন্তর্জাতিকতা লাভ করে। কারণ কি? কারণ হচ্ছে WTO এর আত্মপ্রকাশ এবং WTO এর যাত্রা শুরু হয় 1990-এর দশক থেকে। তো যখন থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা শুরু হয় বা চালু হয়, তারপর থেকেই কিন্তু আমাদের অর্থায়নটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়। তারপর চলে যাচ্ছি 11 নং প্রশ্নে, কোন দশকে অর্থায়ন অঙ্ক নির্ভর হয়ে ওঠে? যখন থেকে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা শুরু হয়, এবং ক্যালকুলেটরটা কিন্তু কম্পিউটারই একটা ফাংশন। তো কম্পিউটার যখন থেকে ব্যবহার করা শুরু হয়, তখন থেকে আমাদের অর্থায়নটা
অঙ্ক নির্ভর হয়ে পড়ে। তাহলে যেহেতু কম্পিউটারের যাত্রা শুরু হয় 1970 সাল থেকে, তাই আমরা বলতে পারি যে 1970 সাল থেকে আমাদের অর্থায়ন অঙ্ক নির্ভর হয়ে পড়ে। 1960-এর দশকে কি হয়েছিল? 1960-এর দশকে আধুনিক অর্থায়নের শুরু হয় বা আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় 1960-এর দশকে। এরপর চলে যাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এখানে বলা হচ্ছে কোন দশকে WTO আত্মপ্রকাশ করে? অথবা দেখো এই প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোন দশকে আত্মপ্রকাশ করে? আবার বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে কবে? দেখো তিনটা বলতে যেহেতু একটা জিনিসকেই বোঝানো হয়েছে, একটা সংস্থাকেই বোঝানো হয়েছে, বিভিন্ন প্যাটার্নে প্রশ্ন থাকতে পারে। তাহলে যে প্যাটার্নেই প্রশ্ন থাকুক সেম জিনিসকেই বোঝাবে। WTO আত্মপ্রকাশ করে 1990-এর দশকে। 14 নং প্রশ্ন, আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে? আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় 1960-এর দশকে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা যেমন আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে, তেমনি ভাবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নও থাকতে পারে, আবার এরকম ভাবে MCQ প্রশ্নও থাকতে পারে। 15 নং প্রশ্ন, নিচের কোনটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন? একটু আমরা অপশনগুলো খেয়াল করি। এখানে প্রথম যে তিনটা অপশন দেওয়া আছে সেই তিনটা অপশন দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার কিছু নাম, যেমন পার্লার, এটাও একটা এক মালিকানা ব্যবসা। হেয়ার কাটিং অর্থাৎ যেগুলোকে আমরা সেলুন বলে থাকি, সেলুনগুলোও কিন্তু সাধারণত এক মালিকানা হয়ে থাকে। তারপর রাব্বি জেনারেল স্টোর, এটা বলতে সাধারণত বোঝানো হয়েছে মুদি দোকান। তাহলে দেখো এই তিনটাই কিন্তু ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু এখানে যেটা দেওয়া আছে ফতুল্লা লিমিটেড, যখনই এই লিমিটেড কথাটা থাকবে, লিমিটেড কথাটার মানেই হচ্ছে এটা একটা কোম্পানি ব্যবসায়। তাহলে কোম্পানি ব্যবসাটা সাধারণত এক মালিকানা ব্যবসা থেকে পুরোই ডিফারেন্ট একটা ব্যবসায়। যেহেতু এটা ডিফারেন্ট একটা ব্যবসা, অবশ্যই এটার অর্থায়ন প্রক্রিয়াটাও ডিফারেন্ট ওয়েতেই হবে। এরপর চলে যাচ্ছি 16 নং প্রশ্ন, মুদি দোকানি বিক্রয়লব্ধ আয় হতে তহবিল সংস্থান করতে না পারলে নিচের কোন উৎস থেকে তহবিল জোগাড় করতে পারবে? মুদি দোকানি যদি তার বিক্রয়লব্ধ আয় থেকে তহবিল না সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে সে কি করতে পারবে, বা সেক্ষেত্রে সে তহবিলটা জোগাড় করতে কি করতে পারে? সেক্ষেত্রে সে তার নিজের তহবিলটাও ব্যবহার করতে পারে, তার বন্ধুর থেকে সে কিছু ধার সংগ্রহ করতে পারে, অথবা ধারে ক্রয় করে পরবর্তীতে সেই টাকা শোধ করে দিতে পারে। তাহলে এই তিনটা অপশনই কিন্তু সে চাইলে অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 17 নং প্রশ্ন। বলা হচ্ছে অর্থায়ন প্রক্রিয়ায় একজন উদ্যোক্তা তহবিল সংগ্রহ করে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখে, সঠিক প্রকল্প নির্বাচন করে। আচ্ছা দেখো, একটা অর্থায়নের মাধ্যমে একজন উদ্যোক্তা অবশ্যই তহবিল সংগ্রহ করে, কারণ অর্থায়ন মানেই হচ্ছে তহবিল সংগ্রহের এক একটা প্রক্রিয়া। তারপর উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখে, যখন অর্থায়ন সম্ভব হয় অর্থায়নের মাধ্যমেই কিন্তু উৎপাদন পসিবল। তুমি যদি অর্থায়ন না করতে পারো তাহলে সেক্ষেত্রে উৎপাদনও করতে পারবে না। এরপর বলছে সঠিক প্রকল্প নির্বাচন, তুমি তোমার অর্থায়নের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু এক একটা প্রকল্প নির্বাচন করতে পারবে। তাই বলা যায় যে একজন এই অর্থায়ন প্রক্রিয়ার মাধ্যমে একজন উদ্যোক্তা এখানে সবগুলোই করতে পারবে। 18 নং প্রশ্ন, কোন ধরনের কারবারি প্রতিষ্ঠানে অর্থায়ন জটিল হয়? এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা অলরেডি পড়েছি, কিন্তু সেখানে উদাহরণ লেখা ছিল, এখানে ব্যবসাগুলোর নাম লেখা আছে। তাহলে দেখো কারবারি প্রতিষ্ঠান সাধারণত কোম্পানি বিজনেসটাই সবচেয়ে ডিফারেন্ট ওয়েতে হয়, বাকি সবগুলো প্রায় সিমিলার একই রকমই থাকে অর্থায়ন প্রক্রিয়া। সাধারণত কোম্পানির যে অর্থায়ন প্রক্রিয়া সেটা পুরোপুরি ডিফারেন্ট একটা ওয়েতে হয়, ডিফারেন্ট ধরনের হয়। তাই আমরা বলতে পারি যে অর্থায়ন জটিল হয় কোম্পানিতে। 19 নং প্রশ্ন, তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়াকে
কি বলে? আমরা তহবিল সংগ্রহ এবং ব্যবস্থা সংক্রান্ত প্রক্রিয়াকে বলে থাকি অর্থায়ন, কারণ অর্থায়নের সংজ্ঞা কিন্তু এটাই। এরপর চলে যাচ্ছি 20 নং প্রশ্ন, কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কিভাবে সংগ্রহ করে? যেহেতু বলা হয়েছে এটা একটা কোম্পানি ব্যবসায়, একটা কোম্পানি কিন্তু তহবিল সংগ্রহ করুক অথবা মূলধন সংগ্রহ করুক, যাই করুক না কেন সবকিছুই হয় শেয়ারের মাধ্যমে। তাহলে এখানে কোম্পানি যেহেতু তহবিল সংগ্রহের কথা বলা হয়েছে, তহবিল সংগ্রহ করবে অবশ্যই শেয়ার বিক্রয়ের মাধ্যমে। এরপর চলে যাচ্ছি 21 নং প্রশ্নে, শিল্প বিপ্লবের যাত্রা শুরু হয় কোন শতাব্দীতে? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিল্প বিপ্লব থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। শিল্প বিপ্লব কবে শুরু হয়েছিল, শিল্প বিপ্লব কি, এই সংক্রান্ত কিছু প্রশ্ন। তাহলে দেখো, শিল্প বিপ্লব শুরু হয় সপ্তদশ শতাব্দী থেকে। সপ্তদশ এবং অষ্টাদশ এই দুইটা শতাব্দীর মাঝেই কিন্তু শিল্প বিপ্লব হয়েছিল। 22 নং প্রশ্ন, কোন দশকে বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা হ্রাস পায়? আমদানি রপ্তানি তো আমরা বুঝি, বিশ্বব্যাপী যেহেতু বলা হয়েছে তার মানে আন্তর্জাতিকভাবে এক দেশ থেকে আরেক দেশে এই কথাটাকে বোঝানো হয়েছে। প্রতিবন্ধকতা বলতে বোঝানো হয়েছে সমস্যাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা যেটা ফেস করতে হতো, সেই সমস্যাগুলো হ্রাস পাওয়া যায় কিভাবে? 1990-এর দশকে যখন WTO এর যাত্রাটা শুরু হয়, ওই WTO এর সাহায্যে আমরা আমাদের আমদানি রপ্তানির যত প্রতিবন্ধকতা সমস্যা সবকিছু আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারি। 23 নং প্রশ্ন, অর্থায়ন কি নিয়ে কাজ করে? অর্থায়ন বলতেই মূলত আমরা তহবিল এবং তহবিল সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়াকে বুঝে থাকি। তাহলে অর্থায়ন সাধারণত কাজ করে থাকে তহবিল ব্যবস্থাপনা নিয়ে। 24, অর্থায়ন ব্যবসায়ের কি? আমরা কিন্তু এই প্যাটার্নের একটা কোশ্চেন পড়েছি, এই টপিকেরই একটা কোশ্চেন পড়েছি। অর্থায়ন হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি, অর্থাৎ চালানোর জন্য মেইন একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অর্থায়ন। এরপর সর্বশেষ প্রশ্ন 25, তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কি? একটা তহবিল আমরা মূলত কি জন্য বিনিয়োগ করে থাকি? আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যা যা কাজ করি প্রত্যেকটা কাজেরই মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে তহবিল বিনিয়োগ এটাও তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা মূল কাজ। তো এই কাজের উদ্দেশ্যটাও হবে মুনাফা অর্জন করা। তাহলে এই ছিল আমাদের অর্থায়ন এবং অর্থায়নের ক্রমোন্নয়ের ধারা সংক্রান্ত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।